আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। 18 মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে স্বাগত জানান জয়। তবে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জয়ের দাবি, দেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে সংস্কারও অসম্ভব। এর আগেও অসাংবিধানিক ও অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে কালক্ষেপণ করেছে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে জয় বলেন, এটি তার একান্ত সিদ্ধান্ত। সুষ্ঠু ভোটের অপেক্ষায় রয়েছে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশন সহ সব সংস্কারে বেশি সময় লাগার কথা না বলেও মনে করেন তিনি। এদিকে বিএনপি নেতা মঈন খান আশা প্রকাশ করেন, ভোটের মাধ্যমে শিগগিরই প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার এই আয়োজন। অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেন, বিএনপি সবসময় দেশের স্বার্থ রক্ষায় রাজনীতি করে, আর আওয়ামী লীগ দেখেছে ভারতের স্বার্থ। তবে ওই দেশে ইলিশ রপ্তানিতে কোনো আপত্তি নেই বিএনপির। এ সময় নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার ইস্যুতেও কথা বলেন তিনি। কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু। এরা বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। এখন এইখান থেকে সংস্কারের জন্য প্রয়োজনীয় যে আইন, সে আইন করা তো কোনো অসম্ভব না। শেখ হাসিনা আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে কেটে কুটে তার নিজের মতো করে একটা মুড়ির ঠোঙ্গা বানিয়েছিলেন। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় এসেছে তা ধরে রাখতে হবে। স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সে কথাটি আজকে নতুন করে বলতে হয়। সেই সংগ্রামে আমরা রাজপথে ছিলাম। মান্না সাহেবকে আপনারা প্রতিনিয়ত রাজপথে দেখেছেন। তিনি জনগণের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন এবং আজকে আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হোক। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ নিয়ে আরও জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. সোলাইমান। ডক্টর ইউনূসের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাবেন। আর তিনি তো বিভিন্ন দেশের নেতা এবং সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। বুধবারের সারাদিনে কর্মসূচি নিয়ে আজ রাত 9টায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি যেমনটা জানিয়েছেন যে আজ সারাদিন তিনি অত্যন্ত কর্মব্যস্ত সময় কাটিয়েছেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান এবং IMF, বিশ্ব ব্যাংক প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন এবং দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং বৈঠক হয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিটির সাথে এবং বৈঠক হয়েছে নেপাল, পাকিস্তান এবং চীনের পররাষ্ট্র মন্ত্রীর সাথে। এবং পাকিস্তান বলছে যে সমস্ত ভেদাভেদ ভুলে আগের আবার পুনর্স্থাপিত করার জন্য পাকিস্তানের সরকার প্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টার নিকট আহ্বান জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন এবং শফিকুল আলম যে বিষয়টা বলছেন যে তিনি বিশ্বনেতাদের জানিয়েছেন যে নির্বাচনের যত দ্রুত সম্ভব সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পরপরে তিনি স্বেচ্ছায় তার পদ থেকে সরে দাঁড়াবেন, কারণ উনি একদিনও অতিরিক্ত থাকতে চান না। এটা কোনো তার লাভজনক পদ নয়, অথবা উনি কোনো ওনার কোনো রাজনীতি কোনো ওনার নেশাও নেই কিংবা পদে কোনো লোভও ওনার নেই। এবং তিনি IMF এর প্রধান এবং
বিভিন্ন দেশের সরকার প্রধান এবং মার্কিন প্রেসিডেন্ট সহ বিভিন্ন জনের কাছে বিষয়টি ব্যক্ত করেছেন এবং তিনি ব্যক্ত করেছেন যে কি অবস্থায় বাংলাদেশে কি পরিস্থিতিতে তাকে এই সরকারের প্রধানের দায়িত্ব নিতে হয়েছে এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্ব নেতাদের কাছে বঙ্গুর এই অর্থনীতি বাংলাদেশের যে নতুন বাংলাদেশ গড়ার, নিরাপদ বাংলাদেশ গড়ার এবং গণতন্ত্র পুনর্গঠনের জন্য বিশ্ব নেতা এবং মার্কিন সরকারের কাছে সহায়তা চেয়েছেন। আমার একটা প্রশ্ন ছিল যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে ভারত থেকে ফিরিয়ে আনা, বিভিন্ন মামলার বিষয়ে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো কথা হয়েছে কিনা মার্কিন প্রেসিডেন্টের সাথে, কিন্তু এই বিষয়টা এড়িয়ে গিয়ে তিনি বলেছেন যে এই সময়ে সবচেয়ে বেশি জরুরি এই বিধ্বস্ত অর্থনীতিকে গড়ে তোলা, বাংলাদেশকে গড়ে তোলা এবং এই বিষয়টি আসলে কূটনৈতিক বিষয় কিংবা এরা আইন এবং সরকারের নিজস্ব বিষয়, দুই দেশের বিষয়। এই বিষয়টা এখন আমাদের কাছে মার্কিন সরকারের কাছে জরুরি না, জরুরি হচ্ছে বাংলাদেশের এবং অর্থনৈতিক উন্নয়নটা এই মুহূর্তে সবচেয়ে বড় জরুরি এবং গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংস্কার কার্যক্রম শেষ করা। এই জন্য বাংলাদেশের দরকার এই মুহূর্তে অর্থনৈতিক সহায়তা। এই অর্থনৈতিক সহায়তা দেওয়ার জন্যই মার্কিন সরকার এবং বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. সোলাইমান। গণহত্যার পর এবার গুমের ঘটনায় অভিযোগ দায়ের বাড়ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 4 দিনে চিফ প্রসিকিউটরের কাছে দাখিল হওয়া 14টির 13টি অভিযোগই এ বিষয়ে। সম্প্রতি আইসিটি আইনের সংশোধনীতে গুম অন্তর্ভুক্ত করার প্রস্তাবের পর মামলার আগ্রহ বাড়ছে ভুক্তভোগী ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 43টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে শেখ হাসিনাকে প্রধান আসামি করে প্রায় 30টি অভিযোগ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের। তবে শেষ 13টি অভিযোগ গুমের। এর মধ্যে বুধবারই দায়ের করা হয় 11টি। আওয়ামী লীগের সময় নিখোঁজ 10 ব্যক্তির স্বজন এবং 2015 সালে 6 মাস গুম থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা এসব অভিযোগ করেন। এতে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সদস্য এবং র্যাব কর্মকর্তাদের আসামি করা হয়েছে। 5 মাসে ছিলাম, সেখান থেকে আমার বাবা নিখোঁজ। আমি কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা ফিরে আসুক। আমরা মামলা করছি, মামলা কপি এখানে জমা দিয়েছি, বিভিন্ন জায়গায় জমা দিয়েছি, কোথাও মামলা করছি, কোনো কাজ পাই না। এটাতে র্যাবের আশরাফের কাছে আমার ভাইয়ের মোবাইল পাইছি। প্রসিকিউশন টিম জানায়, গত 15 বছর সহ বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তি ও স্বজনরা ট্রাইব্যুনালে অভিযোগের অধিকার রাখে। গুমের ঘটনা হয়েছে, জোরপূর্বক আটকে রাখা হয়েছে, বা আদার অ্যাক্টস আন্ডার ইন্টারন্যাশনাল ল, আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে। ভুক্তভোগীদের অভিযোগ, র্যাবের বিভিন্ন ক্যাম্পে থাকা গোপন কক্ষগুলো ধ্বংসে নেওয়া হয়নি যথাযথ উদ্যোগ। ওখানে একজন গুম হয়েছে, তার মার সঙ্গে আমার কথা হলো। তার মা বলছে, বাবা আমি শিওর যদি র্যাব 1-এর আয়নাঘরটি উন্মুক্ত করা হতো তাহলে আমি মনে হয় আমার ছেলেকে পেতাম। আয়নাঘর তো একটা প্রতিশব্দ, আসলে এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনার প্রত্যেকটি জায়গা যদি উন্মুক্ত করা হতো, প্রত্যেকটি ফ্যামিলি সান্ত্বনা নিজেকে দিতে পারতো। চিফ প্রসিকিউটর জানান, গুমের ঘটনায় দায়ের করা অভিযোগগুলো নিয়ে ট্রাইব্যুনালের তদন্তের পর হবে চূড়ান্ত মামলার সিদ্ধান্ত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তদন্ত প্রতিবেদন ও আলামত না আসায় বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ঝুলে আছে 232টি মামলা। আসামিকে হয়রানি করতে কখনো বাদীরাও মামলা বিলম্ব করে বলে অভিযোগ আছে। এদিকে আইনজীবীরা বলছেন, সাইবার আইনের সঠিক ব্যবহার হচ্ছে না। এই আইনে অনেক মামলা হচ্ছে হয়রানির জন্য। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার রটানোর অভিযোগে 70টি মামলা বিচারের অপেক্ষায়। সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিকের মামলা আছে 26টি। সব মিলিয়ে মামলা 232টি। আসামিদের অভিযোগ, তারা হয়রানির শিকার। বাদী এবং সাক্ষীরা কেউই জানে না আজ আমাদের নামে যে মামলা। আমরা তাদের সাথে যোগাযোগ করছি, তারা বলছে আমরা জানি না আপনাদের নামে মামলা। আমার ভাইয়ের ফেসবুক আইডিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি শেয়ার। আসলে ফরেনসিক রিপোর্টে এরকমের কোনো ছবি তারা দেখাইতে পারে নাই। সাংবাদিকদের দমনের জন্য বিগত সরকার যে একটি আইন তৈরি করেছিল, ডিজিটাল নিরাপত্তা আইন। আইনজীবীরা বলছেন, এসব মামলার বেশিরভাগ ঝুলে আছে তদন্ত প্রতিবেদন ও আলামত না আসার কারণে। বাদীরাও মামলা বিলম্ব করে। মিথ্যা মামলা প্রমাণ হলে বাদীর শাস্তির বিধান কার্যকর চান আইনজীবীরা।
মোকদ্দমাটিতে যখন তদন্তে যায়, তদন্তের এক পর্যায়ে মোকদ্দমার আলামত অর্থাৎ ডিভাইসগুলো ফরেনসিক রিপোর্টের জন্য ঢাকা সিআইডি বা অন্য তদন্তকারী সংস্থার কাছে যায়। সেইখানে তদন্ত ফরেনসিক রিপোর্ট আসতে সবচেয়ে দেরি হয়। সাইবার একটা যে উদ্দেশ্যে করা হয়েছে ঠিক আইনের সঠিক বাস্তবায়ন না হইয়া এটা একটা মানুষের হয়রানিমূলক কাজে পরিণত হয়েছে। সাইবার ট্রাইব্যুনালে গতি ও স্বচ্ছতা আনতে নতুন আইন কমিশনের উদ্যোগ দেখতে চায় বরিশাল আইনজীবী সমিতি। সাইবার ট্রাইব্যুনালের যে ধারা বিগত দুইবারই সংশোধন হয়েছে। প্রথমবার তো যে আসছিল সাইবার ট্রাইব্যুনালে পরে সংশোধন হয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আরও সংশোধন হবে, আর হওয়ারই সম্ভাবনা বেশি। বরিশাল আইনজীবী সমিতির মতে প্রেস কাউন্সিল থাকায় সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগগুলো সাইবার ট্রাইব্যুনাল থেকে সরিয়ে নেওয়া যেতে পারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনেক সরকারি চিকিৎসক রাজনৈতিক দলের পদে রয়েছেন। একে আইন লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, ব্যক্তিগত সুবিধা আদায় করতে চিকিৎসকদের দলীয় লেজুর বৃত্তি। এতে বঞ্চিত হচ্ছেন অনেক যোগ্য ব্যক্তি, ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য খাত। সেবার মান বাড়াতে স্বাস্থ্যকর্মীদের দলীয় রাজনীতি বন্ধ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব, সাচিব ও এনডিএফ ৩০ বছরের বেশি সময় ধরে সক্রিয় এই সংগঠনগুলো। অভিযোগ আছে, যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের সংগঠন নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য খাত। তারা চাকরি, পদায়ন, পদোন্নতি সহ নানা সুযোগ সুবিধা বাগিয়ে নেয়। যোগ্যতায় পিছিয়ে থাকলেও দলীয় পরিচয়ে অনেকে গুরুত্বপূর্ণ পদ পান। ভোগান্তিতে পড়েন কোনো দল না করা চিকিৎসকেরা। তার যে পজিশনে যাওয়ার কথা বা যেখানে পোস্টিংটা পাওয়ার কথা বা যে সুবিধাটা পাওয়ার কথা, যদি মেরিটের ভিত্তিতে যেত, যদি এই দলীয় লেজুর ভিত্তিকতাকে কনসিডার না করা হতো, তাহলে সে হয়তো সেখানে যেতে পারতো না। তার হয়তো আলটিমেট কেসটা গেইন হচ্ছে পার্সোনালি, কিন্তু প্রফেশনটা ধ্বংস হয়ে যাচ্ছে এবং এখান থেকে মানুষ, জাতি কোনো সুবিধা পাচ্ছে না। সরকারি চিকিৎসক হয়েও অনেকে শুধু সংগঠন নয়, মূল রাজনৈতিক দলেরও পদে রয়েছেন। অথচ আইনে স্পষ্ট বলা আছে, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠনের সদস্য হতে পারবেন না। এখানকার কাজ করে পরবর্তীকালে তারা এমপি, মন্ত্রী হওয়ারও একটা চেষ্টা করে। সুতরাং এটা কোনো সুস্থ ধারাবাহিকতা না। পেশাজীবী যদি পেশাজীবীর বাইরে সে রাজনীতিবিদ হয়ে দাঁড়িয়ে, দি রোড ইজ ওপেন ফর দেম। সরকারি চাকুরি করে সেখানে আপনারা প্রিভিলেজ নেওয়ার জন্য দলবাজি হবেন, এটা আমরা আশা করি না, সেটা সুস্থ স্বাভাবিকও না। চিকিৎসকদের পেশাভিত্তিক সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ। রাজনৈতিক সংগঠনগুলো শক্তিশালী হওয়ায় বিএমএ এখন প্রায় অকার্যকর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভিন্ন নদীতে ন্যায্য হিস্যা পেতে আন্তর্জাতিক আইনে অনুস্বাক্ষর করা জরুরি। আন্তঃসীমান্ত নদীর অংশীদারিত্ব পেতে জাতিসংঘের এই কনভেনশনের শর্ত পূরণে উজানের সব দেশকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার এক সেমিনারে তিনি বলেন, শিগগিরই ভারত, চীন সহ উজানের দেশের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। অভিন্ন জলরাশি নিয়ে ১৯৯৭ সালে আন্তর্জাতিক আইনটিতে শুধু ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনার কথা বলা আছে। সেখানে চীন সহ উজানের দেশ ও সার্কভুক্ত কোনো দেশ আজও অনুস্বাক্ষর করেনি। তাই ভাটিতে নদীর পানির ন্যায্য ভাগাভাগির জটিলতা দূর হয়নি। পানির হিসাব পেতে নতুন কিছু কৌশল নেয়ার সময় এসেছে। বিশ্ব নদী দিবস উপলক্ষে পানি ভবনে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক এক সেমিনারে পানি সম্পদ উপদেষ্টা এ মন্তব্য করেন। আমাদের উজান কিন্তু শুধু ভারত না, আমাদের উজান কিন্তু নেপাল, আমাদের উজান কিন্তু চায়না। আমাদের এই উজানের একটা দেশও এটা স্বাক্ষর করেনি, যেহেতু এটা একটা জাতিসংঘের কনভেনশন। কাজে আমরা যদি অনুস্বাক্ষর করি তাহলে জাতিসংঘকেও আমরা আমাদের কথাগুলো জানাতে পারব। সভায় উপদেষ্টা আরও বলেন, উজানের দেশের নদীর উপর কত বাঁধ ও স্থাপনা নির্মাণ করেছে তার তথ্য দেয় না। এতে ভাটির দেশগুলোতে বন্যার প্রাণ ও সম্পদহানি তীব্র হচ্ছে। এখানে জল ব্যবস্থাপনা ঝুঁকিতে ফেলছে। বৃষ্টিপাতের পরিমাণ কি, পানির পরিমাণ কি এবং ডিসচার্জ কতটুকুন করা হবে। যেখানে যেখানে স্ট্রাকচার করছে, এটা কেবল ভারত না, চীন করলেও, নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে। এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে
একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ভারত মিয়ানমারের সাথে বাংলাদেশের ৫৭টি আন্তঃসীমান্ত নদী, এর বাইরেও প্রায় ১০০ নদী প্রতিবেশী দেশের সাথে প্রবাহিত। এসব পানি নিয়ে দ্রুত আলোচনা হবে বলে জানান পানি উপদেষ্টা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেবে 10টি সবল ব্যাংক, আর এক্ষেত্রে ঋণের সুদ হার নির্ধারণ হবে চলতি রেটে। তবে দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেওয়ার ক্ষেত্রে সার্বিক নজরদারি করবে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে এসব কথা জানান সবল ব্যাংকের কর্মকর্তারা। গেল ১.৫ দশকে ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি ও পাচারের কারণে তারল্য সংকটে ভুগছে কয়েকটি ব্যাংক। এর মধ্যে আছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও ন্যাশনাল ব্যাংক। এই 5টি ব্যাংকের তারল্য সংকট কাটাতে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি করেছে, যেখানে গ্যারান্টর থাকবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। চুক্তির সময় দুর্বল ব্যাংকগুলোকে তারল্য দিতে আগ্রহ দেখিয়েছিল 14টি সবল ব্যাংক, যদিও এরপর দুর্বল ব্যাংকে টাকা দিচ্ছিল না সবল ব্যাংকগুলো। এ কারণে 10টি সবল ব্যাংককে ডেকে পাঠায় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এই অপশনটা এক্সারসাইজ করতে চাচ্ছে এবং তাদের মনে হচ্ছে যে ব্যাংকগুলো হয়তো অ্যাটলিস্ট কিছু ব্যাংক বেরিয়ে আসতে পারবে এর মধ্যে থেকে। সেটা বাকি যদি কোনো ব্যাংকের সমস্যা থেকে থাকে সেই ব্যাংকগুলোকে হয়তো পরবর্তী স্টেপে চিন্তা করবেন। পরে বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানান, দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা হিসেবে ঋণ দিতে সম্মত হয়েছে সবল ব্যাংকগুলো। এক্ষেত্রে কোনো ব্যাংক ইচ্ছে মতো ঋণ দিতে ও নিতে পারবে না। ঋণের মেয়াদ নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো এসেছিলেন, তারা বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনার প্রেক্ষিতে সবাই সম্মত হয়েছেন যে তারা এই ফ্যাসিলিটিটা যাদের প্রয়োজন তাদেরকে দেবেন। সুদের হারটা বাজার ভিত্তিক করা হয়েছে, SLF বলি আমরা, যেটাকে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি। এটা বর্তমানে এখন 10.5-এর মতো রয়েছে। তারল্য সংকটের জন্য ইসলামী ও এক্সিম ব্যাংক আবেদন করলেও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি হয়নি। এদিকে তারল্য সংকটে পড়ে থাকা পদ্মা ও ICB ইসলামী ব্যাংক এখন পর্যন্ত সহায়তা চায়নি কেন্দ্রীয় ব্যাংকের কাছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় বন্ধ 5টি পাটকলের 15,000 শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। মিলগুলো চালুর দাবিতে নানা কর্মসূচিও পালন করছে শ্রমিকেরা। দাবি আদায় না হলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে তারা। বন্ধ আলিম জুট মিল ছাড়া বাকি 4টি চালুর প্রক্রিয়া রয়েছে বলে জানিয়েছে বিজেএমসি। 2020 সালে লোকসানের মুখে খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ হয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে যশোরের কার্পেটিং ও খুলনার ইস্টার্ন জুট মিল। আর গত বছরের ডিসেম্বর থেকে চালু হয় দৌলতপুর জুট মিল ও যশোরের জেজাই জুট মিল। বাকি 5টি খালিশপুর আলিম, ক্রিসেন্ট, প্লাটিনাম, এস্টার মিল এখনও চালু হয়নি। চাকরি না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্ধ মিলের শ্রমিকরা। শ্রমিক এবং পাট হলে মিলগুলো চালু হয়। যাদের বয়স আছে, কর্মসংস্থানে এখনও নিয়ম অনুযায়ী সুযোগ আছে, তারা আমাদের ঢুকবে এবং পর্যায়ক্রমে এই মিলটা চালু করা হোক। মেকানিক্যাল ডিপার্টমেন্টে কাজ করতাম, ইঞ্জিনিয়ার বলতো আমাদের, সেই জায়গায় আমাদের এখন বলে রিক্সাওয়ালা। এদিকে বন্ধ মিল চালুর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। দাবি আদায় না হলে রাজপথে কর্মসূচির কথা ভাবছেন নেতারা। বিভিন্ন অঞ্চলের সাধারণ শ্রমিকদের নিয়ে বসে নেতৃবৃন্দ আমরা বিভিন্ন কর্মসূচি, মানববন্ধন, মিছিল এবং বিভিন্ন মিটিংয়ের জন্য আমরা কর্মসূচি দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করতেছি। বিজেএমসি বলছে বন্ধ আলিম জুট মিলের নামে মামলা রয়েছে, বাকি 4টি মিল চালুর প্রক্রিয়ায় রয়েছে। মামলার কারণে আমরা টেন্ডারে যেতে পারছি না, সেটা আলিম জুট মিল। আর বাকি 4টা 2-3 বার টেন্ডার হয়েছে, এর মধ্যে খালিশপুর এবং কিসেন যাওয়ার প্রক্রিয়াধীন ছিল। এখন বর্তমানে পরিস্থিতির কারণে এটা হয়তো এখনো বলা যাচ্ছে না কি হবে। 5টি মিলে স্থায়ী অস্থায়ী মিলে শ্রমিক আছেন 15,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে খুলনা ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, মিলগুলো চালুর ব্যাপারে তো কর্মসূচি পালন করছে শ্রমিকেরা, সেই কর্মসূচি সম্পর্কে জানাবেন। আর 4টি জুট মিল চালুর প্রক্রিয়া রয়েছে, সেগুলির অগ্রগতি কতদূর, বিজেএমসি কি বলছে?
আপনি যেমনটি বলছিলেন যে 2020 সালে খুলনার যে 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল, সেই 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হয় এবং এর ফলে প্রায় 15,000 শ্রমিক তারা কিন্তু কর্মহীন হয়ে পড়ে এবং কর্মহীন হয়ে পড়ার পর তারা যে খালিশপুরের যে শিল্প অঞ্চল ছিল সেই শিল্প অঞ্চল থেকে তারা বেরিয়ে আসেন এবং যারা খালিশপুর শিল্প অঞ্চলে রয়ে গেছেন তারা এখন আসলে বিভিন্ন ধরনের পেশায়িত তারা নিয়োজিত রয়েছেন, যেমন কেউ রিক্সা চালাচ্ছেন, কেউ দিনমজুর হিসেবে কাজ করছেন এবং তারা খুব অনেকটা মানবেতর জীবনযাপন করছেন। তারপর এবং এর এই পরিপ্রেক্ষিতে আসলে আমরা দেখতে পেয়েছি যে বর্তমান সময়ে এসে আবার নতুন করে এই মিলগুলো চালুর একটি দাবি উঠেছে এবং সেখানে বেশ কয়েকটি সংগঠন তারা কাজ করছে, যেমন সম্মিলিত নাগরিক কমিটি নামে একটি পাটকল চালু নাগরিক কমিটি করা হয়েছে। সেই কমিটিতে যেমন শ্রমিক নেতৃবৃন্দ রয়েছে তেমনি নাগরিক নেতৃবৃন্দ রয়েছে। তারা প্রায় 11 দফা দাবি নিয়ে ইতিমধ্যে বিজেএমসির কাছে এবং জেলা প্রশাসকের কাছে তারা সেই দাবিগুলো তুলে ধরেছেন। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে শ্রমিক সংগঠন শ্রমিক দল রয়েছে, সেই শ্রমিক দলের পক্ষ থেকেও কিন্তু মিলগুলো চালু করার জন্য একটি দাবি করা হয়েছে। আর এই 9টি পাটকলের মধ্যে 4টি পাটকল গত বছরের ডিসেম্বর এবং এই বছরের ফেব্রুয়ারি মাসে বেসরকারি খাতে চালু হয়েছে, যদিও সেটি স্বল্প পরিসরে চালু হয়েছে। সেখানে যে পরিমাণ শ্রমিক আগে কাজ করতো সেই পরিমাণ শ্রমিকও নেওয়া হয়নি এবং আরো একটি সমস্যা সেখানে উঠে এসেছে, সেটি হচ্ছে যে সেখানে যে শ্রমিকরা কাজ করছে তাদের ন্যূনতম মজুরিও কিন্তু অনেক কম রয়েছে এবং পাটকল শ্রমিকরা বলছেন যে তাদের ন্যূনতম মজুরি এখন 500 টাকা করতে হবে এবং বাকি যে বন্ধ মিলগুলো রয়েছে সেই বন্ধ মিলগুলো চালুর ব্যাপারে তারা জোর দাবি জানিয়েছেন। আমরা যখন এই বিষয়গুলো নিয়ে বিজেএমসির সাথে কথা বলেছি, বিজেএমসি আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে এই 5টি যে পাটকল এখন পর্যন্ত বন্ধ রয়েছে তার মধ্যে 4টি পাটকল বেসরকারি খাতে চালুর প্রক্রিয়া রয়েছে। এর মধ্যে খালিশপুর জুট মিল এবং প্লাটিনাম জুট মিল, এই দুটি জুট মিল চালুর ব্যাপারে তারা ইতিমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছিল, কিন্তু এখন যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একটি পরিবর্তিত এবং নতুন বাংলাদেশে আসলে এখন কিভাবে এই পাটকলগুলো পুনরায় বেসরকারি খাতে চালু করা হবে সেই বিষয়ে আসলে বিজেপি তাদের যে কেন্দ্রীয় সিদ্ধান্ত সেই কেন্দ্রীয় সিদ্ধান্তের উপরই অপেক্ষা করছে। আর এদিকে পাটকল শ্রমিকরা যারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন তারা বলেছেন যে তারা সামনের দিকে আরো কর্মসূচি দেবেন। সেই কর্মসূচির মধ্যে তারা মানববন্ধন সহ অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দেবেন, যাতে করে এই পাটকলগুলো নতুন করে চালু করা যায় এবং পাটকলগুলোতে শ্রমিকদের যে ন্যূনতম মজুরি সেই ন্যূনতম মজুরি যেন 500 টাকা প্রতিদিন নির্ধারণ করা হয়, এই বিষয়গুলোর উপর তারা জোর দিয়েছেন। এবং পাশাপাশি তারা বলেছে যে বেসরকারি খাতে যে পাটকলগুলো চালু হচ্ছে সেগুলি পূর্ণাঙ্গ রূপে যাতে চালু করা সম্ভব হয় এবং সেই পাটকলগুলোতে যাতে যে পরিমাণ শ্রমিক পূর্বে কাজ করতো সেই পরিমাণ শ্রমিকদের সেই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করে যাতে তাদেরকে পুনরায় কাজে নেওয়া হয় সেই বিষয়টির উপর তারা জোর দিয়েছেন। যদিও বেসরকারি খাতে যারা পাটকলগুলো চালু করেছেন যে 4টি পাটকল, সেই মালিকরা তারা যারা বলছেন যে এই পাটকলগুলোর যে মেশিনারিজগুলো রয়েছে সেগুলো বা যে তাঁতগুলো রয়েছে সেই তাঁতগুলো আসলে অনেকটা অব্যবহার উপযোগী হয়ে গেছে এবং এগুলোকে তাদেরকে পুনরায়। অভিজিৎ, আপনি থাকবেন আমাদের সাথে। চট্টগ্রামে চালু রয়েছে একটি মাত্র পাটকল, এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। একটি মাত্র পাটকল চট্টগ্রামে চালু রয়েছে, সেখানকার পরিস্থিতি জানাবেন, কোনো সমস্যা সেখানে রয়েছে কিনা, আর কতগুলি বন্ধ পাটকল চট্টগ্রামে রয়েছে? দেখুন, চট্টগ্রামে আসলে মোট 10টির মতো পাটকল ছিল। এর মধ্যে সবচেয়ে বড় যে পাটকল সেটা হচ্ছে আমিন জুট মিল, সেটা একেবারে পাকিস্তান আমলেই এটির প্রতিষ্ঠাকার। কিন্তু আমরা দেখছি আসলে গত কয়েক বছর ধরে সেখানে আসলে মানে বর্ধিত বেতন কিংবা পদবির বিষয়ে আসলে আমরা দেখছি দফায় দফায় সেখানে শ্রমিকরা মানববন্ধন করেছেন, বিক্ষোভ সমাবেশ করেছেন এবং আমরা দেখেছি সবকিছু ছাপিয়ে গত বছর দুক আগে সেই আমিন জুট মিল সেটি আসলে একেবারে বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে সেটির কার্যক্রম পুরোটাই বন্ধ রয়েছে। নগরীর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে 10টি পাটকল ছিল তার মধ্যে ফোরাত জুট মিল নামে একটি জুট মিল চট্টগ্রামের রাঙ্গুনি এলাকায় আছে, সেটি এখনো পর্যন্ত আসলে বেশ কিছুটা ঢিমে তালে চলছে বলে আমাদেরকে সেখানকার যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এটি নিয়ে আসলে বেশ কয়েকজনের সাথে কথা বলছি, তারা যদি বলছেন যে একটি মাত্র পাটকল ফোরাত কার্পেট সেটি শুরুতে বেশ চাঙ্গা অবস্থা ছিল, কিন্তু পরবর্তীতে আসলে শ্রমিকদের বকেয়া বেতন দেওয়া সহ নানা কারণে সেটি আসলে ক্রমাগত লোকসানের দিকে যেতে থাকে এবং এই মুহূর্তে সেটি একেবারে বলা যেতে পারে নিবু অবস্থায় আছে। অর্থাৎ শুরুতে যে পরিমাণ উৎপাদন সেখান থেকে হতো, যেহেতু নানা কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, ঠিক একই কারণে অন্যান্য আপনি জানেন যে আসলে চট্টগ্রামে যে সমস্ত পাটকলগুলো দিতে বন্ধ হয়ে গেছে সেগুলো একটা বড় কারণ ছিল শ্রমিক অসন্তোষ। তাদের আসলে যে পরিমাণ শ্রম তারা দিতেন সেই অনুযায়ী তারা তাদের যে পারিশ্রমিক পেতেন না এবং এইগুলোর কারণে এবং সেই পাটকলগুলো আসলে দিনে দিনে তাদের যে লোনের যে বর্জা সেটি বাড়তে বাড়তে সেই কারখানাগুলো বলা যেতে পারে যে অনেক আগে বন্ধ হয়ে গেছে। ফোরাত জুট মিল সেটির অবস্থা আমরা যেটুকু জেনেছি সেটি হচ্ছে সেটি একেবারেই নিবু অবস্থায় চলছে, কারণ শ্রমিকরা যেহেতু তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না
এবং পাট থেকে মানুষ আসলে মুখ ফিরিয়ে নিচ্ছে সঙ্গত কারণে সেই কলটিও এখন আসলে বলা যেতে পারে যে ক্রমাগত নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ সেটিও আসলে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে এমন একটি আশঙ্কা সবাই করছেন। সেক্ষেত্রে আসলে বিজিএমইএ কিংবা অন্যান্য যারা রয়েছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে দেশের মানুষকে যদি আসলে পাটমুক্তি করতে হয়, অর্থাৎ পাট কেন্দ্রিক বস্ত্রের দিকে যদি মানুষকে ধাবিত করতো তাহলে আসলে যে বন্ধ হয়ে যাওয়া যে সমস্ত পাটকলগুলো রয়েছে সেগুলোকে নতুন করে চাঙ্গা করার কোনো বিকল্প তারা দেখছেন না। এবং চট্টগ্রামে যে সমস্ত পাটকলগুলো ছিল সেগুলো বেশ সম্ভাবনাময়ী ছিল, এখান থেকে আসলে দেশের নানা জায়গায় এই সমস্ত পাট যেত এবং দেশের যে রাজস্ব সেটিতে একটি বড় রকমের ভূমিকা সেই পাটগুলো রাখতো। কিন্তু পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়ার পরে শ্রমিকরা যেমন লোকসানে তারা যেমন কর্ম হারিয়েছে, পাশাপাশি এসবের মালিকরাও আসলে বড় রকমের লোকসান নিয়ে তাদেরকে ঘরে ফিরতে হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এলটিআই মুহূর্তে চালু আছে সেটিও আসলে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে যদি সরকারি পৃষ্ঠপোষকতা সেটি না পায়। খুলনা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। আজ দেশের ৮ বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে শুক্রবার নাগাদ কমে আসবে এর তীব্রতা। এর কারণ হিসেবে মৌসুমি বায়ুসহ সাগরে থাকা লঘুচাপের কথা জানিয়েছে তারা। বহাল রেখেছে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি, সেই বর্ষণের মধ্য দিয়ে শুরু দিনের প্রথম ভাগও। ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় এর পরিমাণ ২৬ মিলিমিটার। সে কারণে যথারীতি নগরবাসীর সকালটা কাটে দুর্ভোগে। কাজে যেতে ছিল গণপরিবহন না পাওয়া সহ নানা ভোগান্তি। সকাল থেকে বের হয়েছি, প্রাইভেট জব করি, সারাদিন সকালবেলায় এই যে বের হয়েছি কাজ করতেই হবে। মার্কেটিংয়ের চাকরি, আমাদের তো কোনো শান্তি নাই। বৃষ্টিতে তো সমস্যা হইতেছে, যাতায়াতে অনেক সমস্যা, রাস্তার ভালো না, পানি রাস্তার মধ্যে হাইটে হাইটে আসতে হয়। এই অবস্থায় কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। তারা বলছে এই বৃষ্টি থাকবে শুক্রবার পর্যন্ত, তবে ৪৮ ঘন্টার মধ্যে কমে আসবে এর তীব্রতা। আজকে সারাদিনে থাকবে কম বেশি এবং এটা আগামীকালকে পর্যন্ত থাকবে, অর্থাৎ কালকে পর্যন্ত থাকবে। কালকের পরে বৃষ্টিপাতের যে ইয়েটা আছে, এই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে যাবে না বা থেমে যাবে না। বৃষ্টিপাতের এখন যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে সেই প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত থাকবে। মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টি জানিয়ে আবহাওয়া অফিস বলছে, এর সঙ্গে যোগ হয়েছে বঙ্গোপসাগরে থাকা লঘুচাপের প্রভাব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে নির্মাণে মাত্র ৪ বছরে স্প্যান দেবে সেতুর ওপর ফাটল তৈরি হয়েছে। সেতুতে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন ২০ গ্রামের মানুষ। তাদের অভিযোগ, সেতু নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এদিকে সেতু সংস্কারে নির্মাণ ব্যয়ের অর্ধেক টাকা লাগবে বলে জানিয়েছে পার্বত্য জেলা পরিষদ। ২০২০ সাল থেকে খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র মাস্টার পাড়ার এই সেতুটি আশেপাশের ২০ গ্রামের মানুষের চলাচলের অন্যতম পথ। সম্প্রতি পাহাড়ি ঢলে স্প্যান দেবে সেতুর উপর ফাটল তৈরি হয়েছে। ঝুঁকি এড়াতে সেতুতে বন্ধ করা হয়েছে যান চলাচল। দুর্ভোগে পড়েছেন সেতু ব্যবহারকারীরা। তাদের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির কারণে সেতুর কাজ নিম্নমানের হয়েছে। এই যে অনিয়ম কারণে এই ব্রিজটা দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি হয়েছে কন্ট্রাক্টররা, এই জন্য ব্রিজটা ভেঙে গেছে। কেউ কিছু বলে না, এই জন্য আমরা বলতে চাইছিলাম কিন্তু বলে না। তবে জেলা পরিষদের প্রকৌশলী বিভাগের দাবি, সেতু নির্মাণে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। পাহাড়ি ঢলে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু আমাদের নয়, আপনারা বিভিন্ন জায়গায় দেখেন যে স্কাউটিং হলে যে কোনো জায়গায় যে কোনো বড় ব্রিজও ক্ষতিগ্রস্ত হতে পারে। যেহেতু এটা আমাদের লোকাস্ট ব্রিজ, এই কারণে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা আমরা শীত পাইলের মাধ্যমে মেরামত করা সম্ভব হবে। কোনো ব্রিজে এরকম নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কোনো সুযোগ নাই। ৮০ লাখ টাকা ব্যয় নির্মিত এই সেতু সংস্কারে ৪০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করেছে জেলা পরিষদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে ৪০ ভাগ এখন প্রভাবশালীদের দখলে। কেটে নেওয়া হয়েছে অনেক শাল গাছ। সেখানে আবাদ হচ্ছে নানা ধরনের ফল ও ফসল। দখল কাজে অনেক বন বিভাগের কর্মী জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় বন কর্মকর্তার। এই জায়গাতে গেল বছরও ছিল গজারির বন, কিন্তু এখন এই জায়গাতে গাছ কেটে চাষ হচ্ছে ফলের। ফুলবাগ চালা ছাড়াও
টুক্কর চালাবাইত, দীঘলবাইত সহ বিভিন্ন এলাকায় বনের জায়গা দখল করে করা হচ্ছে এমন নানা রকম ফলের চাষ। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তাদের যোগসাজশে অবৈধভাবে লিজ নিয়ে স্থানীয় প্রভাবশালীরা উজাড় করছে গাছ। এখানে বন ছিল, তারপরে এখন আস্তে আস্তে সাপ টাপ করে এখন জঙ্গল সাপ করে এখন আবার কলার চাষ করতেছে। বন বিভাগ এটা পলট করে দিছে, ৭৫ হেক্টর জায়গা আছে বন বিভাগের মাঝখানে, এটা পলট করে দিছে। যারা লিজ নিছে তারা এই করে দিছে গাছটা মারার নিগা। বন দখল বন্ধে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার বিভাগীয় বন কর্মকর্তার। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। আমরা নিয়মিত বাধা দেই, আইনগত ব্যবস্থা নেই, তারপরেও আমরা পারছি না। সেজন্য বললাম যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা স্থানীয় সকলের সহযোগিতা নিয়ে আমরা এটা পুনরুদ্ধারে সচেষ্ট থাকব। দেশের তৃতীয় বৃহত্তম মধুপুর বনাঞ্চলের আয়তন ৪৫,০০০ একর। এর মধ্যে দখল হয়ে গেছে প্রায় ১৯,০০০ একর বনভূমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।